মা কোনোদিনও শ্রেষ্ঠ ছাড়া অন্য কিছু হতে পারেই না। আস্তে আস্তে মার মা আমি হয়ে গেলাম। মা তখন আমার কাছে একজন বেবির মতো ছিল। আমার মায়ের জন্য আজকে আমি এতটা আসতে পেরেছি। আমি যে অনেকের মতো আমিও বলছি, শি ওয়াজ দ্য মোস্ট ওয়ান্ডারফুল মাদার। সবার মাই সবার কাছে প্রিয়, সব মাই শ্রেষ্ঠ মা। মারা সবাই শ্রেষ্ঠই হয়। মা কোনোদিনও শ্রেষ্ঠ ছাড়া অন্য কিছু হতে পারেই না। আমার মাও আমার কাছে সেরকমই। প্রথমে কাছ থেকে ফিল করেছিলাম বিয়ে হয়ে যখন শ্বশুরবাড়ি গেলাম, সেটা প্রথম। তারপরে মাকে বুঝতে পেরেছিলাম যখন নিজে মা হলাম। পরে যখন মা আরও পরিণত বয়সে যখন মা পৌঁছলেন, আস্তে আস্তে মার মা আমি হয়ে গেলাম। মা তখন আমার কাছে একজন বেবির মতো ছিল। বিশেষ করে লাস্ট কয়েক মাস, মা চলে গেছেন 1.5 বছর হলো। লাস্ট কয়েক মাস মা সত্যি আমার বেবি হয়ে গিয়েছিল। তাই তখন মাকে আমি একদম অন্যভাবে দেখেছি। মা তখন আমার মেয়ে। আর সেদিন মাকে উপলব্ধি করেছিলাম যেদিন মা চলে গেল। সেই সময়টা তারপরে বোধহয় মা যে কি, সেটা বোধহয় কোনো ছেলেমেয়েরাই মা থাকতে অতটা বোঝে না। একটা কথা আছে না যে the absence is more profound. মার মধ্যে একটা অদ্ভুত একটা শিশু ছিল। কারণ আমার পুতুল শুধু না, আমার মেয়ের পুতুল নিয়েও কিন্তু মা খেলার ছলেই, মানে হয়তো ভাব দেখাতো তার জন্য জামা বানাচ্ছি বা কিছু নাতনির পুতুলের জন্য, কিন্তু অ্যাকচুয়ালি আমার মা কিন্তু পুতুল নিয়ে খেলতেও ভালোবাসতো। এখন আমি সেটা বুঝি, কারণ আমি সবচেয়ে খুশি হয়ে আমাকে কেউ সফট টয়েস দিলে। এখনও আমি পুতুল নিয়ে সত্যি সত্যি খেলি আর ভালো লাগে। সেটা একটা পেয়েছি। মার জেদটা পেয়েছি। মা সাংঘাতিক জেদি ছিলেন, আর যেটা মনে করতেন সেটা করতেন। সেই জিনিসটা আমি ইনহেরিট করেছি। শুধু মা চুপচাপ করতেন, আমি আওয়াজ করে করি, এইটা ডিফারেন্স। মা খুব শান্ত ছিলেন, মার গলার আওয়াজই শোনা যেত না। আর কিন্তু আমি তা না, আমি অনেক কথা বলি, জোরে জোরে কথা বলি, আমার জেদটা প্রকাশ করি অনেকভাবে। মা খুব কোয়াইটলি সেটাকে করত। আর অনেক সময় আমাকে হয়তো সবাই বলে যে আমার যতটা বয়স, আই এম নাও রানিং 65, হয়তো অনেকে বলে যে দেখে তো মনে হয় না। ওটা কিন্তু আমার কোনো ক্রেডিট না। ক্রেডিট কিন্তু অ্যাকচুয়ালি আমার মায়ের। মা 90 বছর বয়সে যখন চলে গেলেন, মা শুয়েছিলেন, মার কপালে একটা ভাঁজ পড়েনি, তো ছিটে ফোটা কিছু বোধহয় ওটাও এসছে। সো তারপরে হয়তো আমার সবাই বলে আমার হাত মার মতো, আমার চলাফেরা মার মতো। মার মতো অতটা রিগাল বোধহয় আমি না। আর অনেক কিছু পেয়েছি, আবার অনেক কিছু মার পাইনি। মা অসম্ভব গোছানো ছিলেন, আমি ভীষণ অগোছালো, কোনো কিছুই খুঁজে পাই না। মা সব কিছু থরে থরে সাজানো থাকতো। আরেকটা পেয়েছি, মা ঘুম থেকে উঠে চোখ খুলবার আগেই মা ট্রানজিস্টারটা মাথার পাশে থাকতো, সেটাতে গান শুনতেন রোজ সকালে। সেটা কিন্তু অজান্তে আমিও ইনহেরিট করেছি। আমি ঘুম থেকে উঠি ওটা দিয়ে। মা হয়তো ভগবদ্গীতা পড়তেন, আমি সেটা পড়ি না, কিন্তু আই ডু মাই মেডিটেশন সকালে।
মা আমাকে একদম ছেলেদের মতো করেই মানুষ করেছে, ইন আ ওয়ে, মানে আমি ইন্ডিপেন্ডেন্ট যাতে হই সেটা মা করেছিলেন অত বছর আগে। আমার নাচের জন্য আজকে আমি যা কিছু, বিশেষ করে আমার নাচের জন্য সবটাই মা, মানে সবটা, মানে 75%, 50% মা। তো সেই দিক থেকে বলবো যে আমার মায়ের জন্য আজকে আমি এতটা আসতে পেরেছি, আর শি ওয়াজ ভেরি প্রাউড অফ মি। আর এই যে আমার এই যে মাই কস্টিউম, মাও একটুখানি আনকনভেনশনাল, খুব ক্রিয়েটিভ ছিলেন। মার ঘর দেখলে বোঝা যেত একদম কী যে সুন্দর, কী অ্যাস্থেটিক্স ছিল মার। হয়তো সেটা কিছুটা ইমবাইব করেছি মার থেকে। তখনও মা ছোটোবেলায় আমার কস্টিউম সবসময় আলাদা থাকতো, সেটা মা নিজে হাতে করতেন। যেরকম আমি যখন স্কুলে চাকরি করতাম, মডার্ন হাই স্কুলে ছিলাম, ওই স্কুলে পড়াশোনাও করেছি। তো যখন আমি চাকরি করতাম, মা কিন্তু কিছু বলতো না, কিন্তু আমার লাঞ্চটা রোজ পাঠিয়ে দিত। কি আমার মেয়ে তখন ছোট, আমি কোনোখানে গেলে যদি আমার শাশুড়ির কোনো কাজ থাকতো বা প্রবলেম থাকতো, তখন মার কাছে থাকতো। তো এইভাবে আমি যখন বিদেশে যেতাম, তখন মা এসে আমার ছেলে মেয়েকে দেখতো। তাই মা যে খুব ঘাড়ে পড়ে এসে করতো তা না, এটা মা সবসময় বুঝতো যে মেয়ের সংসারে বেশি নাক গলালে সেখানে অশান্তি হয়, আর সেটা আমিও শিখেছিলাম। তাই আমার মেয়ের যখন বিয়ে হলো, ওকে আমি ওটাই বলেছিলাম, মা মাই থাকবে, কিন্তু সবসময় মনে রাখবে এখন ওটা তোমার পরিবার। সেইভাবে নিজেকে কখনো ভাববে না মার বাড়িতে এই করতাম, মা হলে এই করতো। মা মাই থাকবে, মা উইল অলওয়েজ বি দেয়ার। কিন্তু সেটা হয়তো কোনোদিন মা কিন্তু আমার কোনো কিছুতে ইন্টারফিয়ার করেনি। মা ভীষণ সুগৃহিণী ছিলেন, আমি না, সেটা পাইনি। ভীষণ গুছিয়ে সংসার করতেন। আর আমাদের সময়, আর মা খুব ভালো গান করতেন। মা দক্ষিণীতে 14-15 বছর গান শিখিয়েছিলেন, তাই আমাকে ঘাট ধরে গান শিখিয়েছিলেন। আমি নাচতেই ভালোবাসতাম, কিন্তু গান শিখেছি মার জন্য। কিন্তু এখন বুঝি যে সেটা যে কতখানি হেল্প করে আমার নাচের ক্ষেত্রেও। আমাদের কাছে ফ্যামিলিটা ওয়াজ সবাইকে নিয়ে, আর সেটা কিন্তু মা সবসময় শেখাতেন যে কোনোখানে কিছু করবার আগে, যাবার আগে আমি কিন্তু জ্যাঠামণি আর বৌমাকে বলে যেতাম। এই জিনিসগুলো যে মায়ের শেখানো, যে বড়দের কিভাবে সম্মান দিতে হয়, এগুলো বোধহয় আমরা জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম বলে মার কাছে এগুলো শিখেছি। আর আমাদের বাড়িতে খাবার আসতো, কখনো ওই যে আমার জন্য খালি বা আমার দাদার জন্য, ওরকম না। আমরা সব ভাই বোনরা একভাবে খেতাম, আমাদের একভাবে তো এই যে সবার সঙ্গে শেয়ার করা, শুধু নিজের বাইরেও যে আরও মানুষদের নিজের করে নেওয়া, বোধহয় ছোটোবেলায় মাই শিখিয়েছিলেন, কিন্তু কোনোদিনও চোখে আঙ্গুল দিয়ে শেখাননি। নিজে যেটা করেছেন সেটাই আপনার থেকে আমরা শিখেছি। না, কোনো অভিমান নেই। মাকে হয়তো এক এক সময় বুঝতামই না, সেরকমও সময় গেছে। অনেক সময় কত বকেছি মাকে, কিন্তু
মা মাই, সেই বকাটা কিন্তু তখন নিশ্চয়ই মার খারাপ লাগতো যখন বকতাম, তো তার জন্য কিন্তু কখনো মার আবার পরে আমাকে আদর করে বলতো, তোকে কষ্ট দিয়েছিলাম, তোকে তোর অসুবিধা করেছিলাম। এটা একজন মাই বলতে পারে, মাই ফিল করতে পারে। এটা কিন্তু কেউ করবে না, কেউ ফিল করবে না সেইভাবে। মার সাজগোজ, মা যখন দক্ষিণীতে গান শেখাতেন, পরে শুনেছি সব স্টুডেন্টরা নাকি ওয়েট করতো যে আজকে কি শাড়ি পরে আসবে মা বিভিন্ন রকমভাবে খোপা বাঁধতেন। মার অ্যাক্সেসরিজ, ওই যে বললাম না যে আমি সাজগোজ বা এস্থেটিক্সটা কিন্তু মার কাছ থেকে পেয়েছি। আধুনিকা তো ছিলেনই, কারণ মা যখন জন্মদিন করতাম মা বার্থডে কেক নিয়ে ভীষণ এক্সাইটেড থাকতেন যে মা কেক কাটবে। আর এই মার লাস্ট যখন অসুস্থ হলেন তখন 86-87 বছর, তার আগে অবধি মা কারুর উপর ডিপেন্ড করতেন না। লাফিয়ে অটো নিয়ে বেরিয়ে চলে যেত, গড়িয়াহাট যেতে ভীষণ ভালোবাসতো। মার ওটা একটা ফেভারিট জায়গা টিল দি এন্ড। পরে ট্যাক্সিতে যেতেন, কিন্তু কারোর উপর ডিপেন্ড করতেন না। যে এটা যদি আধুনিকা না হয় তো কে আধুনিকা? যে আমি আমার মতো করে বাঁচবো, আমি কারোর উপর ডিপেন্ড করবো না। সেই জন্যই বোধহয় মার কাছে ওই ছেলে মেয়ের ভেদাভেদটা ছিল না, বিকজ শি ওয়াজ ভেরি ভেরি ইন্ডিপেন্ডেন্ট। আর এমনভাবে চলতেন মার হয়তো অনেক অর্থ ছিল না, বাট শি লিভড লাইক আ কুইন। মার মধ্যে একটা ওই রাজকীয় ভাব ছিল, আর সেটা কিন্তু শেষ দিন অবধি মেনটেন করে গেছে। কোনোদিন মাকে দেখিনি, যেরকম আমি তো বিশেষ করে বাড়িতে একটা ন্যাকড়া কিছু পরে থাকতে পারলে আমি সব থেকে খুশি। আমার মা নেভার, সব সময় পরিপাটি চুল। এমনকি যখন নার্সিংহোমেও যাচ্ছে অপারেশনের সময়, তখনও এত সাজছে, আমি বললাম যে মা তোমাকে কেউ পেশেন্ট বলবে না। ম্যাচিং পার্ল নেকলেস, ম্যাচিং ব্যাগ, সুন্দর সেজে। মার কাছে না অ্যাস্থেটিক্সটা, সৌন্দর্যটা ভীষণ ইম্পর্টেন্ট ছিল। কখনো কারোর সামনে যেমন তেমন ভাবে আসতেন না। নার্সিংহোমে যাওয়ার সময় মার লাস্ট ডে আমার মনে আছে, তখন শি ওয়াজ স্লাইটলি অফ, নার্সকে চুল আঁচড়াতে দেবে না, আস্তে আস্তে উঠে বসলো, বসে নিজের চিরুনিটা নিয়ে নিজে চুল আঁচড়ালো। মানে এতটা স্বাধীন ছিলেন। যখন আর পারতেন না সেটা অন্যরকম, যতক্ষণ পারতেন নিজে করতেন। কিছুতেই লাঠি নিয়ে বাথরুমে যাবে না বা বাইরে আসবে না, ধরে ধরে আসবে, কিন্তু ওই লাঠির উপরেও ডিপেন্ডেন্ট হতে চাননি। হুইল চেয়ারে কোনো দিন বসাতে পারিনি না, আমি যেদিন হেঁটে যেতে পারবো খাবার টেবিলে আমি সেদিন যাবো, নইলে আমি বিছানায় বসে ছোট টেবিল নিয়ে খাবো। তো এইরকম স্ট্রং উইলড একজন মানুষ, ওরকম মা যদি না হতো আমার বোধহয় এই উইল পাওয়ারটা আসতো না। এটা আমার মার থেকেই পাওয়া। মার যে কোনো স্বপ্ন ছিল সেটাও কোনো দিন মা প্রকাশ করেনি, এতটাই চাপা ছিল, কোনো দিন সেটা প্রকাশ করেনি। হয়তো মা স্বাধীনভাবে একা থাকতে চেয়েছিল, মা ছিলেনও কিছুদিন, আমি সেটা থাকতে দিতে পারিনি। আমার ভয় করতো যে মা হয়তো একা অসুবিধা হবে। মা আমার কাছে ছিলেন। মাকে আমি দেখেছি আমার যখন প্রথম স্বামী মারা যান প্লেন ক্র্যাশে, সেই সময় দেখেছি। সেটা ওভারকাম করতে করতে আমার একমাত্র দাদা, সে চলে গেল খুব কম বয়সে।
সেই সমস্ত মা ওভারকাম করে যে কি সুন্দরভাবে নিজেকে রেখেছে। কোনো দিন মার কষ্টের কথা কখনো কাউকে বলতো না। আমি সাজতে ভালোবাসতাম না, সেটা নিয়ে রাগ হতো। আমি কোনোখানে যেমন তেমন করে চলে যেতাম, সেটা নিয়ে রেগে যেত। আমি নিজেকে আরও কেন একটু প্রচার করতাম না, সেটা নিয়ে রেগে যেত। গানটা কেন সিরিয়াসলি করিনি, সেটা নিয়ে রেগে যেত। আর কোনো কিছুতে রাখতো মা না। এত কম ডিমান্ডস ছিল জীবনে যে এক এক সময় আমার মনে হয় মার যে কিছু কিছু ছোট ছোট ডিমান্ড আমি রাখতে পারিনি, যে মা নিজে একা থাকতে চেয়েছিল, সেইটা আমি করে দিতে পারিনি। ওই কতগুলো দুঃখ আমার বোধহয় সবসময় রয়ে যাবে। আর মাকে ছোট বাচ্চাদের মতো বকতাম মাঝে মাঝে। সেগুলোর মার চোখের মনি ছিল আমার দাদার মেয়ে আর নাতনি, সাংঘাতিক ভালোবাসতো। এই সব উল্টো। লোকে বলে না বউয়ের থেকে মেয়েকে বেশি ভালোবাসে, আমার মা না বোধহয় আমার বৌদিকে বেশি ভালোবাসতো আমার থেকে। এক এক সময় মনে হতো যে বৌদি মার বেস্ট ফ্রেন্ড ছিল। আমার মনে আছে, হঠাৎ আমার বলতে বলতে এটা মনে হলো, বেনারস গিয়েছিলাম আমরা। আমি প্রোগ্রাম করতে গিয়েছিলাম। তা আমার সঙ্গে স্টুডেন্টসরা ছিল, আমার 6 জন স্টুডেন্ট। আর ওখানে আমার এক দাদার বন্ধু ছিল আর কি। তো সেই দাদার বন্ধু, আমার 6 জন স্টুডেন্ট, আমি, আমার মা। আমরা বেনারস গেছি, তো একটা টাঙা নিয়েছি, ওখানে 6 জন উঠতে পারে, আমরা 8 জন। তো তো আর 2 জনের জায়গা হবে না, তো তাই একটা রিক্সা নেওয়া হলো। তাই টাঙা ঘোড়া গাড়িতে আমি বললাম যে মা তুমি কোনটাতে উঠবে, তুমি রিক্সাতে উঠবে? না, আমি টাঙায় উঠবো। মাকে দেখলে না, সে ওয়াজ শান্ত, একটা নম্র, একটা 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 রানী রানী ভাব ছিল। সে যে টাঙায় উঠতে চাইবে সেটা তো আমি বুঝতে পারিনি, কিন্তু আমার 2 স্টুডেন্ট গিয়ে রিক্সায় উঠলো, মা টাঙায় উঠে, মানে শি ওয়াজ লাইক আ চাইল্ড। তাই এগুলো আমার কাছে খুব সুইট লাগতো। তারপরে ভীষণ পরিপাটি ছিল বললাম। ট্রেনে যাচ্ছি আমরা, ওখানেই মা কিন্তু ওই খুঁড়িতে বা ওই প্লাস্টিকের কাপে চা খাবে না, মা একটা ছোট্ট নিজের কাপ নিয়ে যেত, ওই চাটা ওটার মধ্যে ঢালতো, ঢেলে খেত। মানে এইরকম পরিপাটি ছিলেন আমার মা। আর তার মেয়ে যে আমি কি করে হলাম আমি জানি না। যে মার পজিটিভ এনার্জিটা যে আমি পেয়েছি, সেটা অন্যেরা হয়তো অবজার্ভ করে, কিন্তু আমি নিজে থেকে কিন্তু বুঝি না। কারণ মা আমার কাছে মা, আর অসম্ভব একজন ভালো মা, যার কোনো ডিমান্ড ছিল না আমার কাছে, কোনো দিন কিচ্ছু ডিমান্ড করেনি, আমার কাছেও না, আমার দাদার কাছেও না। মা শুধু করে গেছে, মা কিন্তু কিচ্ছু নিতে চায়নি। তাই যখন অসুস্থ ছিল না, মার ভীষণ কষ্ট হতো যে মা আমার উপর ডিপেন্ডেন্ট। ওটা মার একটা ভীষণ কষ্ট ছিল, মা নিজে কিছু করতে পারছে না, যে আমার উপরে মা ডিপেন্ডেন্ট সেই সময়টা ফিজিক্যালিও। সেটা মার কাছে একটা কষ্ট ছিল, কিন্তু সেটা তো আমার কিছু করবার ছিল না, এটা তো প্রকৃতি, বয়স। তো মা কি ছিল আমি কোনোদিনও সেটা কিন্তু অ্যানালাইজ করতে পারবো না, বিকজ ওই আমি যে অনেকের মতো আমিও বলছি, শি ওয়াজ দ্য মোস্ট ওয়ান্ডারফুল মাদার। কখনো কোনোদিন মাকে আমার কষ্টের কথা বলতাম না, কারণ মা তার থেকে বেশি কষ্ট পাবে ভেবে। কিন্তু কোনো কিছু যদি আমার ভালো হয়, আগে এসে মাকে বলতাম, সেই জায়গাটা খুব ফাঁকা লাগে। মার মতো খুশি তো কেউ হবে না।